আমি তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলো আর দেরি না করে ড্রামার মূল কাহিনীতে ফেরা যাক। গল্পের শুরুতেই আমাদের এই ড্রামার মেইন লিড আর ফেমাস বিজনেসম্যান শানিফানকে দেখানো হয়। তার ব্যবসায়িক সাফল্যের কারণে সে সবার দৃষ্টি আকর্ষণ করে, আর আজই সে প্রথমবার মিডিয়ার সামনে আসতে চলেছে। সে মঞ্চে ওঠে এক ছোট্ট বক্তৃতা দেয়, কিন্তু একটু পরেই দেখা যায় যে বক্তৃতা দিচ্ছে সে আসলে শানিফান নয়, বরং তার সহকারী। আসলে তার ইয়ারফোনে শানিফান তাকে যা বলতে বলছে তার সহকারী মিডিয়ার সামনে তাই বলছে। শানিফান হাসি মুখে বলে, তুমি দারুণ পারফর্ম করেছো। বেচারা সহকারী তো ভয়ে কাঁপছে। তো ক্যামেরার ফ্ল্যাশ থেকে সরে আসতেই সে তার বসকে বলে, বস জানি না আমাকে আর কি করতে হবে, আর আপনি কোথায় আছেন এটা আমাকে বলুন। ঠিক তখনই এয়ারপোর্টের ঘোষণা ভেসে আসে। এতে সহকারী বুঝতে পারে তার বস হয়তো চীনে যাচ্ছেন, কিন্তু কিছু বলার আগেই শানিফান ফোন কেটে দেয় আর পাসপোর্ট হাতে নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমাদের ফিমেল লিড জেনিকে দেখানো হয়। সে অতি সাহসী একটি মেয়ে ছিল। রাস্তায় এক নিরীহ মানুষকে বাঁচাতে সে একা হাতে গুন্ডাদের পেটায়। লোকটি কৃতজ্ঞতায় ভরে যায়, আর সে জেনিকে একজন হিরো মনে করতে থাকে। হঠাৎই ফোনের রিংটনে তার ঘুম ভেঙে যায়। তার মানে সে এতক্ষণে স্বপ্ন দেখছিল। সে বিরক্ত মুখে বলে, এই কে রে, আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে দিলি। ওপাশ থেকে গম্ভীর গলায় উত্তর আসে, জেনি তুমি কি এখনো ঘুমাচ্ছ? আজ কিন্তু তোমার ইম্পর্টেন্ট অডিশন আছে। চেনা কণ্ঠস্বর শুনেই সে চমকে ওঠে আর বুঝতে পারে এটা তার এজেন্ট লুই। তখন ব্যাকগ্রাউন্ডে জেনি আমাদেরকে বলছিল, এই হলো আমার এজেন্ট লুই। রোজ সকালে এর বকা না শুনলে দিনটা অসম্পূর্ণ লাগে। লুই তেড়ে এসে বলে, তুমি কি অভিনেত্রী হতে চাও না? আজ অডিশন, আর তুমি এখনোই বিছানায়। জেনি মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার স্বপ্ন তো হিরো হওয়ার, কিন্তু এই লুই সবসময় আমাকে ছোটখাটো রোলই দেয়। আমার জীবনে এখন বাকি শুধু 3টা জিনিস, উপন্যাস পড়া, খাওয়া দাওয়া আর লুইয়ের বকা খাওয়া। এর পরের সিনে আমরা শানিফানকে দেখতে পাই। সে চীনে চলে এসেছে এবং তার কোম্পানির পথে রওনা হয়েছে। ড্রাইভার এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে এবং তার মুখে রহস্যময় হাসি। হঠাৎই সে গাড়ির ভেতরে ধোঁয়া ছড়িয়ে দেয়। শানিফান গাড়ির ভেতরে বসেছিল। চোখের সামনে ধোঁয়া ঘন হতে লাগলো। ড্রাইভার মুখ ঘুরিয়ে এক অদ্ভুত হাসি দেয়। এরপর আর কিছু বুঝে ওঠার আগেই শানিফান অচেতন হয়ে পড়ে। এদিকে জেনি তার শুটিং সিটে পৌঁছে যায়। সব সময়কার মতো আজও লুই তার উপর রেগে আগুন আর বলতে থাকে, তুমি তোমার ডায়লগ ঠিক করে মুখস্থ করো না কেন? এভাবে চললে তুমি কখনোই সফল অভিনেত্রী হতে পারবে না। জেনি মুখ গোমরা করে তাকিয়ে থাকে। ঠিক তখনই সে দেখে 2জন অভিনেতা ফাইটিং সিন করছে। এটা দেখে জেনির চোখ ঝলমল করে ওঠে, আর সে মনে মনে ভাবে, আমাকে কি এরকম একটা রোল দেওয়া যায় না? সবসময় মিষ্টি ভিলেন আর কান্নাকাটি করার রোলই কেন দেওয়া হয়? এতে লুই বিরক্ত হয়ে উত্তর দেয়, তোমার নরম কবজিগুলো মারামারি করার জন্য তৈরি হয়নি। জেনি দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে তাকিয়ে থাকে। অন্যদিকে শানিফানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। চোখ খুলতেই সে দেখে সামনে 2জন লোক লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে বিন্দুমাত্র ভয় নেই। সে শান্ত গলায় বলে, আমি জানি তোমাদের এই কাজের পেছনে কে আছে। এখনই আমাকে আমার কোম্পানিতে ফিরিয়ে দাও। আমি তোমাদেরকে মিস্টার লিওর থেকে দ্বিগুণ টাকা দেব। লোকগুলো হেসে বলে, মাত্র দ্বিগুণ টাকায় কিছু হবে না। শানিফান আবার বলে, চাইলে তোমাদের 10 গুণ টাকা দেব। টাকার পরিমাণ শুনে অপহরণকারীরা একে অপরের দিকে তাকাতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে জেনির আগমন হয়। জেনি ঝড়ের মতো ঢুকে পড়ে ওই জায়গায়, আর 2জন অপহরণকারীকে দেখে সে চেঁচিয়ে বলে, তোমরা এই ব্যক্তিকে অপহরণ করেছো, চাইলে আমার সাথে লড়াই করো। এরপর বলতে না বলতে সে একে একে 2জনকে মাটিতে ফেলে দেয়। শানিফান তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা কে, যে একা হাতে 2জন গুন্ডাকে পরাস্ত করলো? এরপর জেনি ফোন বার করে পুলিশকে কল করে বলে, আমি এখানে কিছু অপহরণকারী ধরেছি, লোকেশন অনুযায়ী চলে আসুন। ঠিক তখনই বাইরে থেকে লুইয়ের আওয়াজ শুনে জেনি চমকে ওঠে আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। শানিফান ভাবতে থাকে, এই নামটা তো জানাও হলো না। তখন সে দেখতে পায় মেয়েটার কাছ থেকে কিছু একটা পড়ে গিয়েছে, মনে হয় খাবারের কিছু।
এদিকে জেনি তখন লুইয়ের সঙ্গে অডিশনের দিকে যাচ্ছিল। লুই তাকে বারবার বুঝিয়ে বলছে, দেখো কিছু গন্ডগোল করো না, অনেক কষ্টে আমি এই সুযোগটা এনেছি তোমার জন্য। তো এর পরের সিনে দেখা যায় শেনিফাং ফিরে এসেছে নিজের কোম্পানিতে। সব কর্মচারীরা ভীষণ নার্ভাস, কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছে না। একজন কেবল সাহস করে বলে, বস আজ একটি মিটিং আছে, আমরা কি সেটা শুরু করব? শেনিফাং তখন ঠান্ডা গলায় বলে, তোমাদের হাতে মাত্র 10 মিনিট আছে। এরপর সে নিজের অফিসের ভিতরে চলে যায়। অন্যদিকে লুই জেনিকেও সেই একই কোম্পানিতে অডিশনের জন্য পাঠিয়ে দেয়। তখন জেনি চারপাশে তাকিয়ে ভাবছে অডিশন কোথায় হচ্ছে। হাতে স্ক্রিপ্টটা নিয়ে সে হাঁটতে হাঁটতে একদম শেনিফাংয়ের রুমের ভিতরে ঢুকে পড়ে। ওপাশে শেনিফাংও স্ক্রিপ্ট পড়ছিল। তার গলা শুনে জেনি ভাবে, আচ্ছা এটা বুঝি আর একজন অভিনেতা যে কিনা প্র্যাকটিস করছে, তাহলে আমি ওর সঙ্গে রিহার্সাল করলেই হয়। পেছন থেকে গিয়ে সে শেনিফাংয়ের কাঁধের উপরে হাত রাখে আর স্ক্রিপ্টের লাইনগুলো বলতে শুরু করে। এতে শেনিফাং চমকে ওঠে, চেয়ার থেকে সে পড়েই যাচ্ছিল। শেনিফাং তখন মুখ তুলে দেখে এটা তো সেই গুন্ডা পেটানো মেয়েটা। সে ভয় পেয়ে তখন চুপি চুপি বেরিয়ে যেতে চায়, কিন্তু জেনি তাকে থামিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার লাইনটা তো বলে যাও। সে তার রিহার্সালের জন্য শেনিফাংয়ের গলার ধরে এমনভাবে টানাটানি করে যে তার শার্টের দুটো বোতামই ছিঁড়ে যায়। শেনিফাং তখন হতবুদ্ধ হয়ে তাকিয়ে থাকে যে এই মেয়েটা আসলে কি জিনিস। ঠিক তখনই বাইরে থেকে কেউ তাকে বলে, অডিশন সেকেন্ড ফ্লোরে হচ্ছে। তখন জেনি হেসে বলে, ও আচ্ছা, তাহলে আমি উপরে যাচ্ছি, তুমিও চলে আসো অডিশন দিতে। আর হ্যাঁ, বোতামগুলো ছিঁড়ে ফেলার জন্য সরি। সে বোতামগুলো শেনিফাংয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। পরের দৃশ্যে অডিশনের রুমে থাকা মেয়েরা শেনিফাংয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে ওর ছবি দেখাচ্ছিল। জেনিও তখন লুকিয়ে লুকিয়ে মেয়েদের কথা শুনছিল আর সে ভাবছিল, আচ্ছা তাহলে এই শেনিফাং, তো এটা হ্যান্ডসামের কি হলো? তখনই তার ওই লোকের কথা মনে পড়ে যার সাথে তার একটু আগে দেখা হয়েছে। এজন্য সে নিজের ফোন বের করে শেনিফাংয়ের ব্যাপারে সার্চ করছিল। এদিকে শেনিফাং তার এক এমপ্লয়িকে বকাবকি করল। তার দিকে জেনির চোখ পড়তেই সে বলে ওঠে, ও গড, আমি যাকে অপমান করে এসেছি সে তো আসলেই শেনিফাং। এদিকে শেনিফাংও থেমে যায়। তার কর্মচারীর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এই মেয়েটাকে, ওর পুরো ইনফরমেশন আমার চাই। তো কিছুক্ষণের মধ্যেই তার টেবিলে চলে আসে জেনির পুরো ইনফরমেশন, এমনকি তার শৈশবের ছবিও। ছবিগুলো দেখে শেনিফাং ঠোঁটে একটা হালকা হাসি রেখে বলে, এটা তো সেই মেয়ে, শতভাগ নিশ্চিত এটাই সে জেনি চাও। এদিকে জেনি ভয়ে কাঁপতে কাঁপতে রুমে ঢোকে আর বলে, মিস্টার শেনিফাং, আমি আপনার জন্য কি করতে পারি? শেনিফাং বলে, এখন তোমার বয়স 25, তুমি পড়ছো সেন্ট হাই স্কুলে। ছোটবেলায় বন্ধু ছিল রিচার্ড নামে এক ছেলে, তাই তো? জেনি তখন অবাক হয়ে যায়। শুধু 2টা বোতামের কারণেই এই মানুষটা তো আমার পুরো বায়োডাটা বের করে ফেলেছে। এর পরের সিনে জেনি লুইকে বলছিল, আগে আমাকে কিছু খেতে দাও, আমি একদম নার্ভাস হয়ে আছি। ও আমার কাছে এমনভাবে ইচ্ছা জানতে চাইছিল যেন সে কোনো আলাদিনের জিন আর আমার সব ইচ্ছা পূরণ করবে। লুই তখন হেসে মাথা নাড়ে, কিন্তু মনে মনে সে চিন্তিত। এদিকে শেনিফাংয়ের পুরনো অ্যাসিস্ট্যান্টও এখানে পৌঁছে যায় আর সে জানায়, বস, আপনার কিডন্যাপিং এর খবর শুনে আপনার বাবা আমাকে এখানে পাঠিয়েছেন। শুনেছি আপনি সেই মেয়েকে খুঁজে পেয়েছেন, আর এখন সে কোথায়? শেনিফাং তখন হেসে বলে, হ্যাঁ আমি তাকে খুঁজে পেয়েছি, কিন্তু সে একজন অভিনেত্রী হতে চায়, তবে এখনো সে ভালো কোনো সুযোগ পায়নি। এদিকে জেনি শেনিফাংকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করছিল যে সে যেহেতু আমার এতগুলো উইশ সম্পর্কে জানতে চাচ্ছে, তাহলে নিশ্চয়ই তার মনে কোনো খারাপ মতলব আছে। তখন লুই বলে, তুমি এসব কি বলছো? ওর কি মেয়েদের কোনো অভাব আছে? জেনি তখন ব্রু কুচকে বলে, তুমি কি ভুলে গেছো নাকি? আমার সাথে এমনটা আগেও একবার হয়েছে। একবার এক ডিরেক্টর তাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছিল, কিন্তু জেনি তাকে বলে যে আমি এসব কিছু রেকর্ড করছি। তো এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় শেনিফাং জেনিকে তার অফিসে ডেকে পাঠিয়েছে এবং তার সামনে কয়েকটি স্ক্রিপ্ট ছুঁড়ে মেরে বলে, এসব প্রজেক্টে আমি চাই তুমি এখানে মেইন লিড হও। জেনির মনে তখন সন্দেহ হয় যে নিশ্চয় এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। সে লুইয়ের কথা মনে করে। লুই তাকে বলেছিল, তুমি যদি ওকে অপমান করো তাহলে জীবনে আর কোনো সুযোগ পাবে না। তাই সে ঠোঁটে মিষ্টি হাসি রেখে বলে, এই প্রজেক্টটা আমার জন্য নয়,
তাই আমি ইন্টারেস্টেড না। এটা বলে সে এক অজুহাত দিয়ে অফিস থেকে পালিয়ে আসে। পরের সিনে জেনি নিজের হাতে বানানো স্ন্যাক্স বিক্রি করছিল আর দূর থেকে শেনিফাং তাকিয়ে দেখছিল। অভিনয় নয়, এই মেয়ের মন আসলে সৃজন আর পরিশ্রমে, এবং তার স্বপ্নটাও অন্যরকম। সে নীরবে সিদ্ধান্ত নেয় ওর জন্য কিছু আলাদা করতেই হবে। তো কিছুদিন পর কয়েকজন বিজনেসম্যান জেনির কাছে আসে আর তাকে বলে, আমরা আপনার স্ন্যাক্স বিক্রি করতে দেখেছি, আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই। জেনি তখন খুশিতে ফেটে পড়ে যে তাহলে বলুন আপনারা কোন ফ্লেভার চান। তারা নাম বলতেই জেনি অনেক চমকে ওঠে, আরে এতে তো ধনিয়া আছে, আর আমার তো ধনিয়া পাতায় অ্যালার্জি। তোমাদেরকে ওই শেনিফাং পাঠিয়েছে। এদিকে ওপাশ থেকে অ্যাসিস্ট্যান্ট কাঁধ বাঁকিয়ে বলে, স্যার আমি জানতাম না ওর ধনিয়া পাতায় অ্যালার্জি আছে, কিন্তু আপনি এর জন্য এত চিন্তা কেন করছেন? ধীরে ধীরে ও আপনার কথা বুঝে যাবে। শেনিফাং তখন গম্ভীর কণ্ঠে বলে, তুমি জানো না আমার হাতে একদম সময় নেই। এদিকে জেনি লুইকে বলে, এই লোকটা তো আমার পেছনে লেগে আছে, এটা তো স্পষ্ট হ্যারাসমেন্ট। তবে মনে রেখো আমি কোনোদিনও ভয় পাই না, আর ও যদি আমাকে তাড়া করে বেড়ায় তাহলে আমি ওকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। কিন্তু এদিকে শেনিফাং অনেক চিন্তিত ছিল। সে তখন পুরনো স্মৃতি মনে করছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শেনিফাংয়ের সামনে বসে আছে এক ডাক্তার, আর সে বলছে, আমার হাতে আর কতটা সময় আছে। এতে ডাক্তার বলে, আপনার সার্জারি খুবই জরুরি, আর সত্যি বলতে গেলে সার্জারিটা অনেক ঝুঁকিপূর্ণ, বেশি দেরি করলে অবস্থা আরও খারাপ হবে। তখন শেনিফাং বলে, আমাকে মাত্র 6 মাসের জন্য চীনে ফিরে যেতে হবে। ওই 6 মাসে আমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, এরপর আমি সার্জারির জন্য রাজি হব। আর তার ইচ্ছা ছিল এটাই, জেনির ইচ্ছাগুলো পূরণ করা। এই কারণে সে চীনে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো জেনি তখন একেবারে উল্টো সিদ্ধান্ত নিয়েছিল। সে ঠিক করে, আমি এই শহর ছেড়ে দূরে চলে যাব, যাতে ওই শেনিফাং আমাকে আর খুঁজতে না পারে। এদিকে শেনিফাং তার ডায়েরির লেখাগুলো পড়ছিল, যেটাতে সে ছোটবেলায় লিখেছিল, আমি ওর প্রত্যেকটা ইচ্ছা পূরণ করব, সেটা যেভাবেই হোক না কেন। সে মনে করে সেই দিনের কথা, যখন ছোটবেলায় সে জেনির সঙ্গে একটা ছবি তুলেছিল, আর ছবিটাই হয়তো আজ তার বাঁচার কারণ হয়ে উঠেছে। কিন্তু যখন খবর এলো জেনি তার সবকিছু গুছিয়ে অন্য কোথাও চলে গেছে, তখন শেনিফাং অনেক দুঃখী হয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই লুই জেনিকে নিয়ে আসে নতুন একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানিতে। এটা দেখে জেনি খুবই খুশি হয়, কিন্তু লুই হঠাৎ করে বলে বসে, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, এই সিনেমার হিরো হলো কং জিন, তোমার এক্স বয়ফ্রেন্ড, আর হিরোইন হচ্ছে চ্যান চিং। এটা শুনে জেনির মুখ রাগে লাল হয়ে যায়। সে লুইয়ের কলার ধরে বলে, তুমি আমার সঙ্গে মজা করছো নাকি? ওই মেয়েটা আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে, আর এখন সেই দুজনের সঙ্গেই তুমি আমাকে কাজ করতে বলছো। লুই তখন শান্তভাবে তাকে বুঝিয়ে বলে, আরে আরে রাগ করো না, পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন এক নয়। এদিকে চুপি চুপি শেনিফাংও সেই একই হোটেলে এসে পৌঁছেছে, এবং সে লুকিয়ে লুকিয়ে জেনিকে সাহায্য করতে চায়। হোটেলের করিডোরে জেনির সঙ্গে দেখা হয় চেন চিং আর কাংজিনের। তারা জেনিকে নিচু দেখানোর চেষ্টা করে, কিন্তু জেনিও কম যায় না। সে তাদের সোজাঝাপটা জবাব দেয়। রুমে ঢুকতে জেনি দেখে রুমের সবকিছু ভাঙাচোরা, যেটা দেখে রাগে তার চোখ লাল হয়ে যায়। আর সে লুইকে বলে, তুমি আমাকে এখানে কেন এনেছো? এদিকে শেনিফাংয়ের অ্যাসিস্ট্যান্ট সব খবর তাকে জানিয়ে দেয়। শেনিফাং তখন কিছু বলে না, তবে সে গোপনে ব্যবস্থা করে দেয়। এদিকে মুহূর্তের মধ্যেই এক হোটেল স্টাফ এসে জেনিকে জানায়, ম্যাডাম আপনাকে আমরা ভিআইপি রুমে স্থানান্তর করেছি, কোনো খরচ দিতে হবে না। জেনি অবাক হলেও অনেক খুশি হয়ে যায়। অবশ্য সে জানে না যে এই আয়োজনের পেছনে শেনিফাং আছে। রাতের দিকে শেনিফাং জানালার পাশে বসে ভাবে, কিভাবে আমি ওকে সাহায্য করব, যেন ও জানতে না পারে যে আমি ওর পাশেই আছি। সে জানে চ্যান চেং আর কাংজিন ওকে বারবার অপমান করে, কিন্তু সে চায় না জেনির মুখে সেই দুঃখের ছায়া দেখতে। পরদিন জেনি নিজের হাতে বানানো প্রোডাক্ট বিক্রি করছে, আর দূর থেকে শেনিফাং চুপি চুপি দেখছে। ঠিক তখনই চ্যান চেং আবার তাকে দেখে উল্টোপাল্টা কথা বলতে থাকে। জেনি তখন মুখে কিছু না বললেও চোখ থেকে তার আগুন ঝলসে পড়ছিল। অ্যাসিস্ট্যান্ট এসে শেনিফাংকে জানায়,
চ্যানচিং এর মামা এই সিনেমার ইনভেস্ট করেছে, তাই সে এতটা দেমাগ দেখায়। জেনি দূর থেকে এক ঝলক দেখে ফেলে শেনিফ্যাং এর গাড়ি, আর সে ভাবে এটা তো শেনিফ্যাং এর গাড়ি, এতে তার সন্দেহ হয়। তখনই একটা ছেলে এগিয়ে এসে জেনকে কিছু প্রোডাক্ট দিয়ে বলে, এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য। জেনি তখন অবাক হয়ে বলে, আমি তো এত দামি জিনিস কিনতে পারবো না। সে তখন ভাবে এগুলো তাকে কে পাঠালো, তাই সে লুইকে ফোন করে জিজ্ঞাসা করে, এই জিনিসগুলো কি তুমি আমাকে পাঠিয়েছো? লুই হেসে বলে, এত দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সামর্থ্য আমার কোথা থেকে আসবে। দুজনের মাথায় তখন শেনিফ্যাং এর কথাগুলোই ঘুরছিল। তখনই শেনিফ্যাং নিজের রুমের দরজা খুলে আর তার সামনে জেনিকে দেখে হেসে ওঠে। জেনি তখন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এরপর সে দ্রুত নিজের রুমে চলে আসে এবং বলে, এই ছেলে তো আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছে। তো কিছুক্ষণ পর লুই এসে হাজির হয় আর দুজনে তখন আলোচনা করে এখন এই ছেলেটার সঙ্গে কি করা যায়। তখন জেনি ব্যাগ গোছাতে শুরু করে। এর মানে তো স্পষ্ট যে এই রুমটাই ও আমাকে দিয়েছে। অবশেষে সে ঠিক করলো যে সে শেনিফ্যাং এর মুখোমুখি হবে। জেনি সাহস সঞ্চয় করে শেনিফ্যাং এর রুমে গিয়ে বলল, দেখো, যদি তুমি সত্যি আমার উপর ক্রাশ খেয়ে থাকো তাহলে আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, আমরা একে অপরের জন্য না, আমাদের দুনিয়া একেবারে আলাদা। শেনিফ্যাং বলে, তুমি হয়তো মনে রাখোনি, কিন্তু একদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, আমি শুধু সেই উপকারের প্রতিদান দিতে চাই, কিন্তু জানি না কেন তুমি প্রতিবারই আমাকে দূরে ঠেলে দাও। তার কথায় জেনির চোখেও একটু পানি চলে আসে, সেও যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে। তো পরের দিন শুটিংয়ের সময় জেনির সামনে হাজির হয় তার এক্স বয়ফ্রেন্ড কাংজিন। তাকে দেখে জেনির গলা শুকিয়ে আসে। অভিনয় করা তার পক্ষে একদম অসম্ভব। ডিরেক্টর বারবার বলছে কাট, আবার করো। কাংজিং আর তার বর্তমান গার্লফ্রেন্ড চ্যানচিং হাসতে হাসতে বলে, তোমার অভিনয় তো শূন্য, এখানে কেন এসেছো? জেনি তখন অনেক রেগে যায় আর তাদের মুখের উপরে দু একটা কথা বলে শুনিয়ে দেয়। ওরা যখন সেখান থেকে চলে যায়, জেনি তখন তার সামনে থাকা দরজায় লাথি মেরে ভেঙে দেয়। তখন সেখানে দাঁড়িয়ে ছিল শেনিফ্যাং। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। শেনিফ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, দরজার ক্ষতি হয়েছে, বিলটা ওর এজেন্টকে পাঠিয়ে দাও। জেনি তড়িঘড়ি করে বলে, না না, দয়া করে আমার এজেন্টকে কিছু বলো না, আমি নিজেই বিলটা পরিশোধ করব। তখন সে দেখে সে তো ফোন আনতেই ভুলে গিয়েছে। শেনিফ্যাং জেনির হাত থেকে একটা খাবারের প্যাকেট নিয়ে বলে, এটাই যথেষ্ট। জেনি তখন অবাক হয়ে হেসে ফেলে আর সে ওখান থেকে চলে যায়। পরের দিন শুটিং চলাকালীন জেনি ডিরেক্টরকে বলে, এই স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন করা দরকার, এই ডায়লগগুলো একদমই ভালো না। চ্যানচিং তখন হেঁটে এসে বলে, এই লাইনগুলো একদমই পাল্টানো যাবে না, আমার মামা কিন্তু এই সিনেমার ইনভেস্টর। সে জেনিকে তুচ্ছ করে বলে, না পছন্দ হলে তুমি প্রজেক্ট থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই পেছন থেকে শোনা যায়, না, প্রজেক্ট থেকে তুমি বেরিয়ে যাবে। সবাই তখন তাকিয়ে দেখে দরজার পাশে শেনিফ্যাং দাঁড়িয়ে রয়েছে আর সে বলে, কারণ এখন থেকে এই সিনেমার নতুন ইনভেস্টর আমি। সবাই তখন অবাক হয়ে যায়। শেনিফ্যাং জেনির হাত ধরে সোজা বাইরে নিয়ে আসে। এটা দেখে জেনি তখন রাগ করে বলছিল, আমি আপনাকে বলেছিলাম আমার জীবনে হস্তক্ষেপ করবেন না, আমাকে সাহায্য করার দরকার নেই, আমি নিজের পথ নিজেই ঠিক করব। সে এখান থেকে রেগে চলে যায়। আর শেনিফ্যাং বলে, এই মেয়েটার জন্যই যত কিছু করি, কিন্তু ওকে আমি খুশি করতে পারি না। তো এর পরের দিন জেনি তার শুটিং সেটে অভিনয় করছিল। তখন শেনিফ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। অ্যাসিস্ট্যান্ট তখন শেনিফ্যাংকে বলে, এই মেয়েটা খুবই অকৃতজ্ঞ, তবুও আপনি কেন তার সাহায্য করতে চান? শেনিফ্যাং তখন তার কথার কোনো জবাব না দিয়ে সে জেনির অভিনয় দেখতে থাকলো। অন্যদিকে চিং মুখে হাসি নিয়ে জেনির কাছে এসে বলে, আমি শুধু তোমার বয়ফ্রেন্ডই না, বরং তোমার ক্যারিয়ারটাও কেড়ে নিতে চাই। এই কথা বলে সে জেনির হাত ধরে নিজেকে জোরে ঠেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। সেটের সবাই তখন হতবাক এবং সবাই ভাবে জেনি হয়তো ওকে ধাক্কা দিয়েছে। ঠিক তখনই সেখানে লুই দৌড়ে এসে জেনির হাত ধরে বলে, চলো এখান থেকে। তারা দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তেই কেউ একজন তাদের ছবি তুলে ফেলে এবং কিছুক্ষণের মধ্যে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। লোকজন তখন জেনিকে নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে। অন্যদিকে শেনিফ্যাং তার সহকারীকে বলে, ও শুধু একবার বলুক, আমি ওর সাহায্য করবই।
এখন শুধু আমিই ওকে বাঁচাতে পারি। ঠিক তখনই সে দেখে জেনি সামনে দিয়ে চলে আসছে। তখন সে সাহস করে জেনিকে বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। জেনি বলে, এটা আমার নিজের সমস্যা এবং আমি সামলে নেব। এই বলে সে চলে গেল। লুই তাকে বোঝাতে লাগলো, তোমার উচিত শেনিফাংয়ের সাহায্য নেওয়া। কিন্তু জেনি দৃঢ়ভাবে বলল, যদি এমন ছোটখাটো সমস্যার জন্যও অন্য কারো নির্ভর করি তাহলে আমি নিজেই কি করব। অতঃপর হঠাৎ করে তার মনে পড়ল, বাওলিন তো এসব কিছু ভিডিও করে রাখে, নিশ্চয়ই ও চিংয়ের সঙ্গে আমার কথোপকথনটা রেকর্ড করেছে। জেনি ও লুই ছুটে গেল বাওলিনের কাছে আর তাকে বলে, তুমি কি কিছু ভিডিও করেছিলে? দয়া করে আমাদের তা দেখাও। বাওলিন প্রথমে অস্বীকার করলেও কিন্তু শেষমেশে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, আমি তখন পাশ দিয়ে যাচ্ছিলাম আর আমি তোমাদের কথোপকথন ভিডিও করেছি। ভিডিও দেখে জেনি মুখে হাসি ফুটল এবং সে বাওলিনকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি বুঝতে পারছো না যে তুমি আমার কত বড় উপকার করেছো। জেনি ও লুই তখন ভাবে যে এই ভিডিওগুলো তারা আপলোড করবে, কিন্তু ঠিক তখনও লুই দেখে জেনির কিছু প্রাইভেট ছবি লিক হয়ে গেছে। জেনি ছবিগুলো থেকে হতভম্ব হয়ে গেল এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। চারপাশে সবাই তখন তাকে নিয়ে অনেক আলোচনা করছিল। শেনিফাং ভাবছিল, ও আমার কাছে আসছে না কেন? একবার সাহায্য চাইলেই তো আমি সব ঠিক করে দিতাম। লুয়ের কাছেও কিছু পরিচালক ফোন করে জানালো, আমরা জেনির সঙ্গে কাজ করব না। এমনকি এক পরিচালক তার মুখের উপরে বলে দেয়, তোমার সঙ্গে আমি কাজ করতে পারবো না। এইসবে জেনি ভীষণ হতাশ হয়ে পড়ে। শেনিফাং অপেক্ষা করছিল কবে জেনি তার কাছে আসবে। গাড়িতে বসে সে নিজের শৈশবের কথাই ভাবছিল, যখন জেনি বলছিল, তুমি যদি ছবি না তোলো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবো না। অন্যদিকে জেনিও হাঁটতে হাঁটতে এসব কিছু মনে করে কাঁদছিল। সে তখন দৌড়াতে শুরু করে। ঠিক তখনই গাড়ি নিয়ে শেনিফাং চলে আসে। জেনি তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। শেনিফাং সঙ্গে সঙ্গে তাকে ধরে নেয় এবং তাকে কোলে তুলে নিজের গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে জেনির জ্ঞান ফিরলে সে শেনিফাংয়ের সামনে আসে। আজ সে স্থির করেই ফেলেছে যে সে শেনিফাংয়ের সাহায্য নেবে। তাই সে বলে, তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমি তোমাকে একটা ফেভার দেব। আমি চাই আমি খুবই বিখ্যাত হই, চিং আর কাংচিনের থেকেও বেশি। শেনিফাং হেসে বলে, তুমি আবার আমার কি সাহায্য করবে? যেন একটু চুপ করে থেকে বলল, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমি খুব ভালো স্ন্যাক্স বানাতে পারি এবং হেলদি। তুমি চাইলে আমি পুরো 1 বছরের মতো তোমার জন্য রোজ তা তৈরি করে দিতে পারি। এতে শেনিফাং তখন একটি মজা করে বলে, 1 বছর? জেনি দ্রুত বলে ওঠে, তুমি চাইলে এমনকি 10 বছর পর্যন্ত। এই কথায় শেনিফাং হেসে ফেলে, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য আবেগ ফুটে ওঠে। সে তখন বলে, ঠিক আছে, আর বলতে হবে না, আমি তোমার সঙ্গে কোলাবোরেশন করতে রাজি আছি। এই কথায় জেনির মুখে হাসি ফুটে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় শেনিফাং জেনিকে ফেমাস করার জন্য পুরো টিমকে কাজে নামিয়ে দিয়েছে। সে স্টাফদের নির্দেশ দিচ্ছে, তুমি মিডিয়া সামলাও আর তুমি সোশ্যাল প্রমোশন করো। এই দৃশ্য দেখে লুই আর জেনি দুজনেই খুবই অবাক আর ইমপ্রেস হয়ে যায়। জেনির সঙ্গে একটি বিশাল মিডিয়ার কনফারেন্সের আয়োজন করা হয়। শেনিফাং নিজেই তার কানে একটি ইয়ারফোন পরিয়ে বলে, তুমি যদি কোথাও আটকে যাও তাহলে এই ইয়ারফোনের মাধ্যমে আমি তোমাকে গাইড করব। সবকিছু জেনির জন্য একদম নতুন অভিজ্ঞতা ছিল। শুরুতে সে খুবই নার্ভাস ছিল, কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাস চলে আসে। কনফারেন্স চলাকালীন এক সাংবাদিক তাকে প্রশ্ন করল, আপনার এই প্রাইভেট ছবিগুলোর ব্যাপারে কি বলবেন? জেনি মুহূর্তেই থমকে যায়। তখন শেনিফাংয়ের কণ্ঠ এয়ারপডে ভেসে আসে, সবার সামনে নরমভাবে ক্ষমা চাও। কিন্তু জেনি মাথা নেড়ে ইয়ারফোন খুলে ফেলল। সে তখন গভীর শ্বাস নিয়ে বলল, আমি কেন মাফ চাইব? যদি আমি নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু ছবি তুলেও থাকি তাতে খারাপ কি? একজন মেয়েকে কিভাবে দোষী বলা যায় যখন সে নিজেই জানে না যে তার বয়ফ্রেন্ড একদিন তাকে ঠকাবে? তার কথা শুনে হল ঘর পুরো স্তব্ধ হয়ে যায়। এরপর মুহূর্তে হাততালির শব্দ ভেসে আসে। জেনি ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে আসে। অন্যদিকে শেনিফাং রেগে আগুন হয়ে উঠেছিল। সে হাত ধরে জেনিকে বাইরে টেনে নিয়ে আসে। সে তখন বলে, তুমি আমার সাহায্য চাইছো অথচ নিজের মতো কাজ করছো কেন? দুজনের মধ্যে তখন তর্ক শুরু হয়ে যায়। জেনি তখন তাকে বলে, আমি ফেমাস হতে চাই, কিন্তু মিথ্যার উপর দাঁড়িয়ে নয়। যা সত্যি আমি সেটাই বলবো। শেনিফাং তখন কিছু বলল না।
বরং সে চুক্তির কাগজে সাইন করে দিল। সহকারী ইউভি চুপি চুপি হেসে বলে, আজ প্রথমবার বস কোনো বিতর্কে হার মানল। কিছুক্ষণ পর শেনিফাংয়ের মুখোমুখি হলো চিং। সে বলে, আমাদের মধ্যে অনেক কথা বাকি আছে। শেনিফাং তখন বলে, আমাদের মতো বলার মতো কিছুই নেই। চিং বলে, আমি যদি বলি আমি জেনি সম্পর্কের কথা বলতে এসেছি। তার হাতে জেনির একটি ছবি ছিল। এখানে আমাদের সিন কাট হয়। পরের দিন সকালে জেনির ঘুম ভাঙলে মোবাইল হাতে নিয়ে সে দেখে যারা গতকাল তাকে গালমন্দ করছিল আজ তারা তাকে সমর্থন করে পোস্ট করছে এবং তার কাছে ক্ষমা চাইছে। অন্যদিকে চিং আবারও চেষ্টা করছে শেনিফাংকে প্রভাবিত করতে। সে বলে, আপনি ভুল মেয়েকে সমর্থন করছেন। কাল সে হয়তো বলবে আপনি তার বয়ফ্রেন্ড। তার চলে যাওয়ার উপর ইউভি তখন হাসতে হাসতে বলল, ওর সাহস তো দেখো কি সব বলছে। শেনিফাং বলে, তার একটা কথা কিন্তু সত্যি, যদি আমি জেনিকে আমার গার্লফ্রেন্ড বলি ও রাতারাতি ফেমাস হয়ে যাবে। এরপর শেনিফাং জেনিকে শপিংয়ে নিয়ে যায়। সে আগেই কিছু লোক ঠিক করে রেখেছিল যেন তারা এই দুজনের ছবি তুলে মিডিয়ায় ছড়িয়ে দেয়, যাতে সবাই ভাবে তারা দুজন প্রেমিক প্রেমিকা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত দোকান ঘোরা সত্ত্বেও জেনি কিছুই কিনল না। শেনিফাং তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি প্ল্যান বি শুরু করো। প্ল্যান বি ছিল রোমান্টিক ডিনার, কিন্তু সেই ডিনারে ব্যর্থ হয় কারণ জেনির উপস্থিতিতে রোম্যান্সে সবকিছুই মাটি হয়ে যায়। সে পুরো মেজাজটা নষ্ট করে ফেলে। শেনিফাং তখন গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলে, এই মেয়ের সঙ্গে রিমোট ছড়ানোর তো কোনো সম্ভাবই নেই। শেনিফাং সেদিন রাতে বাড়ি ফিরছিল। ঠিক তখনই এলিভেটরে তার দেখা হয় মিস্টার মুচ্যাংয়ের, শহরের এক নামকরা ধনী ব্যবসায়ী। দুজনেই একে অপরের দিকে এমনভাবে তাকালো যেন চোখের ভাষায় সব ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ কিছুই বলে না, কিন্তু চোখে দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে দুজনেই একে অপরকে পছন্দ করছে না। ওদিকে চ্যাংমকে জানানো হয় অডিশনের জন্য সব অভিনেত্রীদের ছবি তার টেবিলে রাখা আছে। ছবিগুলোর মধ্যে তার চোখ আটকে যায় জেনির দিকে। অন্যদিকে জেনির কাছে একদিন হঠাৎ করে সুন্দর একটি প্যাকেট আসে। খুলে দেখে ভিতরে দামি একটা ড্রেস। জেনির চোখ তো কপালে উঠে যায়, এটা তো খুবই দামি। মুহূর্তে তার মনে পড়ে গেল ইউভি বলেছিল আজ সন্ধ্যায় শেনিফাং ওকে কোথাও নিয়ে যাবে। সে ভাবল নিশ্চয়ই এই ড্রেসটি সেই পাঠিয়েছে, কিন্তু না। ওদিকে চ্যাংমোর সহকারী তাকে জানায়, আপনার নির্দেশ মতো সেই ড্রেসটা আমি মেয়েটির কাছে পাঠিয়ে দিয়েছি। চ্যাংমো খুশিতে হাসলো আর ভাবে অবশ্যই ড্রেসটি পেয়ে সে খুব অবাক হবে। সন্ধ্যায় শেনিফাং জেনির অপেক্ষা করছিল, আর যখন সে এসে সামনে দাঁড়ালো শেনিফাং যেন মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। এত সুন্দর লাগছিল জেনিকে, তার চোখ যেন সরানোই মুশকিল হয়ে গিয়েছিল। জেনি মিষ্টি হেসে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে? শেনিফাং হালকা কণ্ঠে বলে, খুব ভালো লাগছে। এরপর নিজেকে সামলে তাড়াতাড়ি সে গাড়িতে বসলো। জেনিকে সে আর এক মুহূর্ত দেখলে গলে যাবে। গাড়িতে জেনি অনেক কথাই বলছিল, কিন্তু শেনিফাং নীরব, কারণ সে জানতো একবার চোখ তুলে তাকালে সে আর চোখই সরাতে পারবে না। ঠিক তখনই মিস্টার মুচিংও ওই একই ইভেন্টে যাচ্ছিল। মনে মনে সে ভাবে সবাই নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব, কিন্তু ভিতরে ঢুকেই দেখে সবাই শুধু শেনিফাংয়ের কথাই বলছে। তার মুখের রং তো বদলে যায়। কিছুক্ষণ পরে শেনিফাং ও জেনি ইভেন্টে প্রবেশ করে। সাংবাদিকরা তো তাদের ঘিরে ফেলে আর তাদেরকে জিজ্ঞাসা করে, আপনার আর মিস জেনির ভিতরে কি সম্পর্ক? জেনি তো খুব ভয় পেয়ে দূরে সরে যেতে চাইছিল, কিন্তু শেনিফাং তাকে আটকে কাছে টেনে নেয়। ইভেন্ট শেষে রেগে গিয়ে জেনি বলে, তুমি আসলে কি খেলা খেলছো? শেনিফাং শান্তভাবে উত্তর দেয়, তুমি চাইলে আমার জনপ্রিয়তা ব্যবহার করে খুব সহজে বিখ্যাত হতে পারো। জেনি তখন রেগে গিয়ে বলে, না, আমি নিজের যোগ্যতায় সফল হতে চাই, কারো দয়ার দরকার নেই। চ্যাংমো যখন দূর থেকে জেনিকে দেখলো সে তো খুশিতে হাসতে থাকলো আর ভাবে সে আমার দেওয়া ড্রেসটাই পরেছে, নিশ্চয়ই আমার সঙ্গে সে দেখা করতে এসেছে। কিন্তু জেনি তাকে একবারও তাকিয়ে দেখলো না। চ্যাংমো তো বেশ অবাক হয়ে যায় আর ভাবে ও কি আমাকে চিনেও না চেনার ভান করছে। পরের দিন জেনি আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। শেনিফাংয়ের সঙ্গে নাম জড়ানোর কারণে একের পর এক ডিরেক্টরের ফোন আসতে থাকে। সবাই তাকে কাজের প্রস্তাব দিচ্ছিল, কিন্তু জেনি কোনো অফারই অ্যাকসেপ্ট করে না। সে চায় নিজের ব্যক্তিত্বে একটি জায়গা করে নিতে। ওইদিকে ইউভি রাগ করে বলে, এ কেমন মেয়ে রে বাবা, এত সাহায্য করলাম
আর সে এখনো ফোনের জবাব দিচ্ছে না। কিন্তু শেনিফাং শান্তভাবে বলে, ওকে আমি এখনো সাহায্য করতে চাই। ইয়োবি বলে, বস আপনার কি হয়ে গেছে? আপনি তো আগে এরকম ছিলেন না। একদিন শেনিফাং এর বড় ভাই শেনমিং দেশে ফিরে এসে তাকে প্রশ্ন করে, ওই মেয়ে জেনির মধ্যে এমন কি আছে যে তুমি বলছো ওর ফেমাস না হওয়া পর্যন্ত ফিরে আসবে না? তখন শেনিফাং হেসে বলে, আপনি কি প্রথম দেখাতে প্রেমে বিশ্বাস করেন? ওদিকে মুচাংয়ের সহকারী কোনোভাবে জেনিকে তার রুমে নিয়ে আসে। মুচাং বলে, তুমি এখানে বসো। জেনি বলছিল তুমি কে, আমি তোমার পাশে কেন বসবো? তবুও ভেতরে ভেতরে সে হেসে বলে, ঠিক আছে, দেখি তুমি কেমন মানুষ। সে এগিয়ে গিয়ে তার পাশে বসে। ওদিকে শেনিফাং তার ভাইকে বলছে, আমি জানি আমার হাতে সময় খুবই কম, কিন্তু আমি ওকে ভালোবাসি। আমি চাই ওর সব কিছুই ঠিকঠাক করে যেতে, যাতে আমার মৃত্যুর পর আমার আত্মা কষ্ট না পায়। এ কথা বলে কাঁদতে কাঁদতে সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঘর থেকে বের হতেই দেখা গেল সে আসলে অভিনয় করছিল। জেনিও ঠিক তখনই মুচাংয়ের রুম থেকে বেরিয়ে আসে এবং ক্যামেরা ঘোরাতেই দেখা যায় মুচাং চেয়ারে বাঁধা পড়ে আছে। জেনির মুখে হাসি। এখন দেখা যাক আসলে কে কাকে ফাঁদে ফেলে। গাড়িতে যাওয়ার সময় হঠাৎ খবর আসে জেনি একটা কাণ্ড ঘটিয়েছে। খবর শুনে শেনিফাং রাগে গর্জে ওঠে এবং মুহূর্তে এসে জেনির বাড়িতে পৌঁছে যায়। দরজায় দাঁড়িয়ে বলে, তুমি না আমার সঙ্গে কোলাবরেট করছো আর না ফেমাস হতে চাও, এখন মানুষ মারাও শুরু করে দিয়েছো নাকি? জেনি তখন রেগে বলে, তুমি আগে তো এটা জিজ্ঞাসা করো আমি কেন ওকে মেরেছি। আর যদি তা না শুনতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও। সে জোরে দরজা বন্ধ করে দেয়। ইয়োবি শেনিফাং এর অ্যাসিস্ট্যান্ট ভেতরে ভেতরে খুবই রেগে যায়, এই মেয়েটার সাহস তো দেখো। কিন্তু শেনিফাং শান্ত থাকে। সে জানে জেনির মধ্যে কিছু তো একটা আছে, তাই সে সঙ্গে সঙ্গেই সে রুমে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। ভিডিও দেখে সব তো পরিষ্কার হয়ে যায়, জেনি এখানে নির্দোষ, আর জেনি শুধু তার আত্মরক্ষা করার জন্যই তাকে আঘাত করেছে। ভিডিওতে দেখা গেল মুচাং জেনিকে বলছে, তুমি জানো আমি কে? আমি ইউ গ্রুপের সিইও। কিন্তু জেনি তার দিকে তাকিয়ে দেখে না। পরের দিন জেনি একে একে সেই সব ডিরেক্টরের কাছে যায় যাদের সঙ্গে কাজের সুযোগ শেনিফাং তাকে তৈরি করে দিয়েছিল, কিন্তু এখন কেউ তাকে কাজ দিতে রাজি নয়। অবশেষে একজন ডিরেক্টর তাকে একটিমাত্র ফাইটিং রোল দেয়। মনে মনে সে ভাবে, দেখি মেয়েটা কতটা পারে। কিন্তু শুটিং শুরু হতে সবাই হতবাক। জেনির মার্শাল আর্ট স্কিল এতটাই নিখুঁত যে ইউভিও ডিরেক্টর দুজনেই খুবই অবাক হয়ে যায়। ডিরেক্টর সঙ্গে সঙ্গে তাকে স্থায়ীভাবে কাস্ট করে ফেলে। জেনি খুশিতে তার বান্ধবী বাউলিনের সঙ্গে গল্প করছিল। তখন লুই এসে খবর দেয়, তোমার রোলটা বাতিল হয়ে গেছে। জেনি তো রেগে আগুন আর বলে, এটার পিছনে নিশ্চয়ই মুচাংয়ের হাত আছে। ওদিকে মুচাংও হাসছিল, এখন নিশ্চয় ও আমার কাছে মাফ চাইতে আসবে। রাতে জেনি দৌড়ে শেনিফাংয়ের দরজায় নক করে। মুচাংয়ের বাড়ি ঠিক সামনে, সে সব দেখছিল। শেনিফাং দরজা খুলে বলে, আমাকে মিটিংয়ে যেতে দেরি হচ্ছে। জেনি রাগে বলে, মুচাং আমাকে ধ্বংস করতে চাইছে আর তুমি তাকে কিছুই বলবে না? শেনিফাং কোনো কথা না বলে রওনা হয় মিটিংয়ের উদ্দেশ্যে। মিটিংয়ের জায়গায় পৌঁছে জেনি তো হতাশ গলায় বলে, যদি তুমি আমার জন্য কিছু নাই করতে পারো তাহলে আমাদের মধ্যে ওই চুক্তিটাও শেষ করে দাও। শেনিফাং হেসে বলে, ভেবে নাও, পরে যেন আবার আফসোস করো না। সে দরজা খুলতে জেনি চমকে যায়। সামনে দাঁড়িয়ে বিশ্ববিখ্যাত মার্শাল আর্টিস্ট জেং জু। লুই তাকে চিনেই ফেলে। তারা বুঝে গেল শেনিফাং ইচ্ছা করে মুচাংকে তার মতো চলতে দিয়েছিল, কারণ সে জেনিকে জেংজুয়ের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা করেছে। সন্ধ্যায় জেনি অনেকগুলো স্ন্যাক্স নিয়ে শেনিফাংয়ের জন্য অপেক্ষা করে। যখন সে ফিরে আসে, জেনি এগিয়ে গিয়ে বলে, আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। শেনিফাং তখন হেসে বলে, তুমি কিছুই ভুল করনি। আমার থাকা অবস্থায় তোমাকে কখনোই অন্যায়ের কাছে নত হতে হবে না। আর এই কথা শুনে জেনি চোখ দিয়ে তখন জল বেরোচ্ছিল। কিন্তু দূরে মুচাং এই দৃশ্য দেখে রাগে জ্বলতে থাকে। তাকে ফোনে কেউ বলে, তুমি শেনিফাং ও ওই মেয়েটার থেকে দূরে থাকো। কিন্তু মুচাং বলে, না, আমি এখন ওকেই চাই। পরের দিন সকালে শেনিফাং জেনিকে বলে, দেখো না, তুমি বিশ্বের সবচেয়ে সুন্দরী, আর না তোমার কোনো সাধারণ ফিগার আছে, কিন্তু তুমি যে জিনিসে ভালো সেটাতেই মন দাও, মানে মার্শাল আর্ট।
জেনির মুখে তখন হাসি ফুটে ওঠে। ছোটবেলায় থেকেই তো সে ফাইটিং করতে ভালোবাসে। এরপর সে আবার স্ন্যাক্স নিয়ে আসে শেনিফাংয়ের জন্য, আর তাকে বলে, তুমি আমার প্রতি যা যা করছো তার জন্য ধন্যবাদ। এরপর সে শেনিফাংয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। শেনিফাংও হাসি মুখে তার হাত ধরে নেয়। জেনি তখন উৎসাহ নিয়ে নিজের ফাইটিং স্কিলের কথা বলতে থাকে, আর শেনিফাং চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। আর সেভাবে সে একদম আগের মতোই আছে, কিছুই বদলায়নি। ওইদিকে চেং চিং মুচাংয়ের সঙ্গে দেখা করতে আসে, আর তাকে মিষ্টি কথায় বোঝাতে থাকে যেন সে তাকে কোম্পানিতে কোনো বড় পদ দেয়। ঠিক তখনই শেনিফাং জেনির দরজায় এসে দাঁড়ায়, আর তাকে বলে, আমি তোমাকে মিস্টার জেংজয় ট্রেনিং একাডেমিতে নিয়ে যেতে এসেছি। এটা শুনে জেনি খুবই খুশি হয়। জেনি তার সমস্ত জিনিসপত্র প্যাক করে ফেলেছিল। শেনিফাং যখন জিজ্ঞাসা করে এতগুলো ব্যাগে কি আছে, জেনি উত্তর দেয় কাপড়। শেনিফাং হেসে ইউবিকে ডেকে বলে, ব্যাগগুলো চেক করো তো। চেক করার পর দেখা গেল ব্যাগের ভিতরে অনেকগুলো স্ন্যাক্স রয়েছে। পরবর্তীতে দেখা যায় জেনি অনেক রেগে আছে, কারণ ট্রেনিং একাডেমিতে তাকে শুধু একটি ব্যাগ নিয়ে যেতে হবে। শেনিফাং মাস্টার জেংজুকে বলে একে ভালোভাবে দেখাশোনা করবেন। ইউবি ভেতর থেকে ভাবল, মনে হচ্ছে কেউ তার মেয়েকে কিন্ডারগার্টেনে পৌঁছে দিতে এসেছে। এরপর মার্শাল আর্টের ট্রেনিং শুরু হয়। জেনি খুব ভালোভাবে পারফর্ম করছিল। সবাই তার প্রশংসা করে, কারণ সে ছোটবেলা থেকেই মার্শাল আর্ট নিয়ে উৎসাহী ছিল। অন্যদিকে শেনিফাং সবসময় জেনির মেসেজের অপেক্ষায় থাকত। ইউবি তার এই অবস্থা দেখে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারে না। দুজনেই একে অপরকে প্রতিদিনই মেসেজ করতে থাকে। শেনিফাং মুহূর্তের মধ্যেই তার মেসেজের রিপ্লাই দিতে থাকে এবং তাকে বোঝাতো তোমার কাজে আরও মনোযোগ দেওয়া উচিত। পরবর্তী দৃশ্যে জেনি বাইরে বেরিয়ে নিজের খাবার আনার জন্য যায়, কিন্তু দেখে কেউ সেখানে নেই। পেছনে ঘুরে দেখা গেল শেনিফাং দাঁড়িয়ে আছে, আর সে তাকে বলে, এই পার্সেলটা কি তোমার? আমি তোমাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছিলাম। তখন জেনি ভাবে এ তো এবার আমাকে খুবই বকাবকি করতে যাচ্ছে। তখন সে কথা ঘোরানোর জন্য শেনিফাংকে বলে, দেখো তোমার পেছনে ওটা কি? শেনিফাং যখন পেছনে ঘোরে তখন সে শেনিফানের হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে একেবারে টেরেসটার উপরে উঠে যায়। শেনিফাং নিচে দাঁড়িয়ে রাগী চোখে তার দিকে তাকিয়েছিল। তো এখান থেকে আমরা ছোটবেলার দৃশ্য দেখতে পাই। জেনি শেনিফাংকে বলছিল, চলো আমরা বাইরে কোথাও খেয়ে আসি। শেনিফাং উত্তর দেয় না, এতে সময় নষ্ট হবে। জেনি বলে, তুমি না গেলে আমি লাফ দেব। জেনি লাফ দিতে গেলে শেনিফাং তাকে ধরে ফেলে। তো বর্তমানেও একই ঘটনা ঘটে। জেনি লাফ দেওয়ার চেষ্টা করছে, শেনিফাং এগিয়ে এসে তাকে রক্ষা করতে চায়। জেনি সাইডে নেমে বলল, মিস্টার শেনিফান, এমন মুহূর্ত একটু দূরে থাকুন। আমি একবার অসুস্থ শিশুর উপর পড়েছিলাম। শেনিফান তখন অবাক হয়ে বলে, ও শিশুটিকে তোমার আজও মনে আছে? এরপর বলে, তুমি কেন সব মার্শাল আর্টের মুভ শিখতে চাও? আর যদি শিখতেই চাও তাহলে কখনোই হাল ছেড়ে দিও না। জেনি বলে, যদি তুমি কোনো কাজকে জীবনে উপভোগ করো তাহলে কখনো হাল ছাড়া যায় না। পরবর্তী দৃশ্যে নতুন চরিত্র মিস লিভ আসেন, যেখানে একজন অভিনেত্রী। সে এবং লুই একে অপরের দিকে তাকায়। বাউলেন তাদের প্রতি সন্দেহ করে। লুই মিস লিভকে কফি দিতে চাইলে সে নাক কুচকায় এবং পানি নিয়ে চলে যায়। জেনি এটা বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে শেনিফান খুবই উদাস। সে নিজের ছোটবেলার কথা ভাবছিল। অসুস্থ হওয়ার কারণে সে কোনো রকম স্পোর্টসে অংশগ্রহণ করতে পারেনি। পরবর্তী দেশে জন মার্শাল আর্টের মুভ প্র্যাকটিস করছিল। তার মাস্টার জেংজু দূর থেকে তাকে দেখছিলেন। তাকে দেখে মাস্টার জেংজুর মনে পড়ে যায় সে ছোটবেলার দিনগুলো, যখন তিনি নিজেও এমন প্র্যাকটিস করতেন। সেই সময় জেনি পড়ে গিয়ে আহত হয়ে যায়। মাস্টার জেংজু দ্রুত এগিয়ে আসে, কিন্তু জেনি বলে, আমি ঠিক আছি, আমাকে আরও প্র্যাকটিস করতে হবে। মাস্টার জেংজু বলেন, আমার সঙ্গে চলো। তুমি কি তোমার মাস্টারের কথা মানবে না? জেনি খুশি হলো, কারণ তার মাস্টার জেংজু তাকে নিজের স্টুডেন্ট হিসেবে গণ্য করেছেন। তো কিছুক্ষণ পর শেনিফাং এসে দেখে মাস্টার জেংজু জেনির যত্ন নিচ্ছেন। এতে সে বুঝতে পারল জেনির প্রতি মাস্টারের মনোযোগ সত্যি প্রশংসনীয়। পরবর্তী দৃশ্যে জেনির সঙ্গে হেঁটে হেঁটে শেনিফাং তাকে অভিনন্দন জানায় আর বলে, তোমার ইচ্ছে পূর্ণ হতে যাচ্ছে। জেনি উত্তর দেয়, যখন আমি হাল ছাড়িনি এটা অবশ্যই পূর্ণ হবে। সেই সময় লিন শাও কথা বলছিল লুইয়ের সামনে।
তোমার একটি পুরনো মুভি খুব শীঘ্রই স্ক্রিনে আসছে। কিন্তু তার এসব কথায় লুই বিরক্ত হয়। তাই সে বলে, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি এখন কাজ করছি। বাউলিন সেখান থেকে নকল অভিনয় শুরু করলো, কিন্তু চুপি চুপি নজর রাখছিল। লুইও তার দিকে নজর দিল। সে মোবাইল খুলে সেই মুভিটি দেখার জন্য চলে গেল। বাউলিনও তার পিছু পিছু চলে যায়। পরবর্তী দৃশ্যে লি একা বসে আছে। লুই তার কাছে গিয়ে বলল, এভাবে এখানে বসা উচিত নয়, তুমি একজন ফেমাস অভিনেত্রী। তখন লি উত্তর দেয়, তুমি কি আমার এক্স বয়ফ্রেন্ড হিসেবে আমাকে বোঝাচ্ছ নাকি? এরপর সে উঠে চলে যায়। পরবর্তী দৃশ্যে মুচাং শেনিফাংকে দেখে রেগে যায় আর তাকে বলে, তোমার কারণেই আমি এত ক্ষতি ভোগ করছি। দেখো, আমি জেনিকে তোমার কাছ থেকে কেড়ে নেব। শেনিফাং তার হাত ধরে বলে, তুমি যদি তোমার কোনো ক্ষতি না করতে চাও তাহলে তোমার সীমার মধ্যে থাকো। পরবর্তী দৃশ্যে মুচাং তার সহকারীকে জানায় জেনি এই সময় হসপিটালে আছে। প্রথমে মুচাং এতে আগ্রহী ছিল না, কিন্তু পরে সে বলল, এভাবে যদি আমি তাকে যত্ন নিই তবে সে প্রভাবিত হবে। পরবর্তী দৃশ্যে শেনিফাং ইউভিকে জেনির পায়ে নজর রাখতে বলল। জেনি বলে, এভাবে দেখা বন্ধ করো। কিন্তু ইউভি বলল, এটি আমার ডিউটি, আমাকে অবশ্যই করতে হবে। এরপর জেনি তাকে বিরক্ত করার জন্য বিভিন্ন কাজ করতে বলল। ইউভি রেগে গিয়ে বাইরে এসে শেনিফাংকে বলে, তুমি আমাকে এরকম কঠিন কাজ করতে কেন বলছো? ঠিক তখনই মুচাং তার সহকারীদের সঙ্গে হাজির হয়। সে জেনির জন্য অনেক উপহার এবং খাবার নিয়ে এসেছিল। রুমে ঢোকার পর সে বলল, এটি খুবই ছোট, আমি তোমার জন্য রুম পরিবর্তন করব এবং আরও সুবিধার সুযোগ করব। জেনি শেনিফাংকে তখন মেসেজ পাঠিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। শেনিফাং বলে, আমি কি জানি, হয়তো তোমার খেয়াল রাখার জন্য এসেছে। এরপর সে ওখান থেকে চলে যায়। তখন ইউভি বলে, বস, আপনি কি জেনিকে এভাবেই ছেড়ে যাবেন? শেনিফাং বলে, এটা কোনো ছোট্ট মেয়ে নয়, তাকে এমন লোকেদের সঙ্গে ডিল করতে জানতে হবে। এরপর জেনি মুচাং যেসব জিনিস এনেছিল তার জন্য তার কোনো কিছুই সে নিতে চায় না, কিন্তু মুচাং হাল ছাড়ে না, সে আরও অনেক উপহার নিয়ে আসে। শেনিফাং রেগে গিয়ে জেনির কাছে এসে বলে, আমার সঙ্গে চলো। জেনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? শেনিফাং উত্তর দেয়, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সাইডে এসে জেনি বলে, তোমার ধরন খুবই সরল ছিল। শেনিফাং হেসে বলে, তুমি তো কোনোভাবে রিজেক্ট করতে জানো না। জেনি উত্তর দেয়, এটা ঠিক নয়, আমি শুধু তোমার জন্য কোনো সমস্যা তৈরি করতে চাইনি। শেনিফাং বলে, আমি বলেছি না, যখন আমি আছি তোমাকে আমি আর কারো সঙ্গে সহ্য করতে পারবো না। মুচাং এখনও রেগে দাঁড়িয়েছিল যে এই মেয়েটি সাহস দেখো, আমাকে ছাড়িয়ে সে অন্য কারো সঙ্গে চলে গেল। পরবর্তী দৃশ্যে জেনি আবারও তার প্র্যাকটিস করছিল। লুই তার সাথে ছিল। তখন নিশা এসে বলল, তোমার উচিত আমার সঙ্গে কথা বলা। কিন্তু জেনি ভেবেছিল যদি সে জানে যে আমার এজেন্ট লুই তাহলে হয়তো সাহায্য করতে অস্বীকার করবে। লুই তাকে চুপ করিয়ে বসে থাকতে বলে। নিশাও হয়তো শুনে ফেলে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে জেনি একটি দুঃখজনক দৃশ্যের পারফর্ম করছিল। লুইয়ের চোখে পর্যন্ত পানি চলে আসে। এরপর জেনি তার নিজের ভিডিওটা অনেকবার দেখল। এরপর সে শেনিফাংকে ফোন করে বলে, আমি বুঝতে পেরেছি যে আমার অভিনয়ে ঠিকমতো দক্ষতা নেই, আমাকে হয়তো আরও প্রশিক্ষণের দরকার। শেনিফাং তার কথা শুনে হাসে আর বলে, ভালোই হয়েছে, অন্তত তুমি এটা বুঝেছ, এখন দরজা খোলো। জেনি দরজা খুলতেই দেখে একজন অভিনয় কোচ তার সামনে উপস্থিত আছেন। তাকে দেখে জেনি তো বেশ খুশি হয়ে যায়। তো পরবর্তী দৃশ্যে জেনি নিশার সঙ্গে একটি অ্যাক্টিং সিন পারফর্ম করছিল। সে ভালো করতে পারছিল না, যার ফলে সে অনেক লজ্জিত হয়। সে নিশাকে সরি বলে। তখন নিশা বলে, সরি তুমি সবাইকে বলো, কারণ তোমার জন্যই সবারই সময় নষ্ট হচ্ছে। এটি শুনে জেনি অনেক কষ্ট পায়। শেনিফাং এসে তাকে মোটিভেট করে যে তুমি ওর কথা শোনো না, দেখো সে নিজের কাজ সামলাচ্ছে এবং নিজের ক্যারিয়ারও এগোচ্ছে, তোমারও এর থেকে প্রেরণা নেওয়া উচিত। তার কথা শুনে জেনিও বেশ মোটিভেট হয়। পরবর্তী দৃশ্যে সে লুইকে মজা করে জিজ্ঞাসা করে, কলেজ লাইফে নিশার সঙ্গে তোমার কি হয়েছিল যে সে তোমার প্রতি এতটা বিরক্ত? এতে লুই বলে, আমাকে এত প্রশ্ন করো না, বরং তোমার প্র্যাকটিসে মন দাও। এটা বলেই সে চলে যায়। সেই সময় শেনিফাং এসে জেনির কাছে তার পরবর্তী সিনের কথা জানতে চায়।
তোমার নেক্সট সিন হবে একজন রিচ সিও এর সঙ্গে। জেনি তাকে জিজ্ঞাসা করে এর জন্য কি তুমি আমার সঙ্গে প্র্যাকটিস করবে, কিন্তু এতে শেনিফাং রাজি ছিল না। সেই সময় মিস্টার মুচাং সেখানে চলে আসে। শেনিফাং বলে তোমার রিচ সিওই এখানে চলে এসেছে, চাইলে তুমি তার সঙ্গে প্র্যাকটিস করতে পারো। মুচাং তখন শেনিফাংকে শুনিয়ে বলে তোমার কি কোনো কাজ নেই যে তুমি প্রতিনিয়ত এখানেই থাকো? শেনিফাং তাকে উত্তর দেয় আমি কি করি না না করি তাতে তোমার কি যায় আসে। ঠিক সেই মুহূর্তে জেনি বলে তুমি এখানে কি করছো? আমি তোমাতে কোনো আগ্রহী নই, আর তোমার অফারগুলোতেও নই, তাই আমার পেছনে আসা বন্ধ করো। তবে 1 মিনিট, তার আগে তুমি আমার সঙ্গে চলো। এটা শুনে মুচাং খুশি হয়ে তার পেছনে পেছনে যেতে লাগলো। এটা শুনে শেনিফাং মোটেও খুশি হয় না। জেনি নিজের রুম থেকে একটি বক্স বের করে মুচাংকে ধরিয়ে বলে এই নাও, তুমি যে ড্রেসটি আমাকে পাঠিয়েছিলে এটা তোমাকে আবারও ফিরিয়ে দিচ্ছি। আমি এমন কোনো মেয়ে নই যে তুমি যখন খুশি আমাকে ব্যবহার করবে, আর আমাকে এই ধরনের কোনো উপহার পাঠিও না। এরপর সে ওখান থেকে চলে যায়। শেনিফাং পাশেই দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো শুনছিল এবং খুব খুশি হচ্ছিল। মুচাং চলে যাওয়ার পর জেনি শেনিফাংকে জিজ্ঞাসা করে এবার বলো আমার রিজেকশন কেমন লেগেছে। শেনিফাং বলে শেষমেশ আমি বলতেই পারি তুমি মানুষদের ডিল করার কৌশলে শিখছো। এরপর জেনি চলে যাওয়ার পর দেখা যায় শেনিফাং শুধু তার সাহায্যই করছে না, বরং তার প্রতি তার ফিলিংস অনেকটা বেড়েছে। এই কারণে সে জেনিকে অন্য কারো সঙ্গে দেখলে জেলাস ফিল করে। পরবর্তীতে সে জেনি তার কোচের সঙ্গে প্র্যাকটিস করছিল, কিন্তু জেনি এখানে বুঝতে পারছিল না পরবর্তী সিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে, কিন্তু সে এটা কার সঙ্গে প্র্যাকটিস করবে। তখন তার শেনিফাংয়ের কথা মনে পড়ে। সে সাহায্য চেয়ে তার কাছে যায় যে দয়া করে আমাকে কিছু সময় দাও, আমি তোমার বেশি সময় নষ্ট করব না। তবে যখন জেনি রুমে এসেছিল পরের দিনের জন্য নতুন সিন নিয়ে আলোচনা করতে, কিন্তু জেনি তখন রুমে ছিল না। ওই সময় তার দেখা হয় নিশাওয়ের ছেলের সঙ্গে। সে খুবই কিউট ছিল এবং তার কিউট কথাগুলো সে শুনছিল। আসলে সে জানে না এটি নিশার ছেলে। সে হাত ধরে বলে চলো, তোমার মা কোন ফ্লোরে আছে আমি তোমাকে সেখানে পৌঁছে দিই। এদিকে শেনিফাং অ্যাক্টিং করতে করতে খুবই সিরিয়াস হয়ে যায় এবং সে জেনিকে নিয়ে যা ফিল করে তা সে জেনিকে বলতে চায়। জেনি এগিয়ে এসে তাকে কিস করতে গেলে শেনিফাংয়ের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। তখন জেনি তাড়াতাড়ি কথাটি ঘুরিয়ে দেয় আর বলে আজকের জন্য অনেক প্র্যাকটিস হয়েছে, এবার আমি চলি, আমার অনেক দেরি হয়ে গেছে। জেনি চলে গেলে শেনিফাং ভাবে আমার সঙ্গে কি ঘটেছে, ডাক্তারও তো আমার ফিলিংস কন্ট্রোল করতে বলেছিল। পরবর্তী দৃশ্যে আবারও শুটিং চলছিল। জেনি আর মিস্টার জেংজু একসাথে রোল প্লে করছিল, কিন্তু জেনি এখানে ভালো পারফর্ম করছিল না। মাস্টার জেংজু তাকে বোঝাচ্ছিল এত নার্ভাস হওয়ার দরকার নেই, শুধু প্র্যাকটিস করো, সব ঠিক হয়ে যাবে। ঠিক ওই সময় শেনিফাং আসে। জেনি তখন বুঝে যায় তাকে কার সঙ্গে প্র্যাকটিস করতে হবে। শেনিফাংও তার মুখ দেখে বুঝে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ইউভি তখন তাকে দেখে জিজ্ঞাসা করে বস আপনার কি হয়েছে, আপনি কাল থেকে খুব অদ্ভুত আচরণ করছেন। শেনিফাং বলে কিছু তো হয়নি, আমি কেমন বা আচরণ করছি। পরের সিনে জেনি মেকআপ রুমে নিশাওকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে অনেক ঘৃণা করো? নিশাও বলে হয়তো তুমি ঠিক বুঝেছ। জেনি তার কারণ জানতে চাইলে নিশাও উত্তর দেয় এর কারণটা তোমার জানা উচিত, আর যখন তুমি এটা জানতে পারবে তখন হয়তো ভালোভাবে পারফর্ম করবে। এটা বলেই সে চলে যায়। পরের সিনে হঠাৎ করে শেনিফাংয়ের সামনে জেনি চলে আসে। জেনিকে দেখে সে তাড়াতাড়ি চলে যেতে চায়, কিন্তু জেনি তাকে থামিয়ে বলে তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? শেনিফাং বলে না। জেনি বলে যখন থেকেই আমরা একসাথে প্র্যাকটিস করেছি তুমি আমাকে কেমন এড়িয়ে যাচ্ছ। শেনিফাং বলে এমন কোনো কিছুই নয়, আমি শুধু চাচ্ছিলাম তুমি অন্য কারো সঙ্গে প্র্যাকটিস করো, কারণ আমি প্রফেশনাল নই। জেনি তখন সামনে এগিয়ে এসে দেয়ালের সঙ্গে হাত দিয়ে শেনিফাংকে আটকে দেয়। এতে শেনিফাংয়ের হার্টবিট খুবই দ্রুত চলছিল। আর এখানেই আমাদের আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি তোমরা এই ড্রামাটি পছন্দ করো এবং এর বাকি এপিসোডগুলো দেখতে চাও তাহলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে বাকি সব এপিসোডও তোমরা এখানেই দেখতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।